স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজবংশ বহুলাংশে দায়ী ছিল। পূর্ব রাজবংশ ছিল নিরঙ্কুশ, স্বৈরাচারী, কেন্দ্রীভূত। রাষ্ট্রীয় প্রশাসনে জনগণ বা প্রতিনিধিত্বমূলক সংস্থার কোনো ভূমিকাই গ্রাহ্য হতো না। ফরাসি বিপ্লবে পূর্ব রাজবংশের দায়িত্ব নিম্নরূপ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে অযোগ্য রাজন্যবর্গ। সেখানে কি বলা হচ্ছে, পূর্ব রাজবংশের রাজারা অধিকার প্রয়োগে যতটা সক্রিয় ছিলেন, কর্তব্য পালনে ততটা নিষ্ক্রিয় ছিলেন। রাজা চতুর্দশ লুই ফ্রান্সের একছত্র ক্ষমতা কায়েম করে নিজে বিলাস ব্যসনে মগ্ন থাকতেন। পঞ্চদশ লুই রাজকার্যের থেকে বেশি তার উপপত্নী মাদাম পম্পাদুরের প্রেমে আচ্ছন্ন ছিলেন। তারপর দেখো, ষোড়শ লুই ছিলেন অতিমাত্রায় দুর্বল চিত্ত। তিনি তার রানী মারি আতোয়ানেত এর প্রভাবাধীন ছিলেন। তারপরে অযোগ্য রাজন্যবর্গ হলো। পরের পয়েন্ট হচ্ছে স্বৈরাচারী রাজন্যবর্গ। পূর্ব রাজবংশের রাজারা ছিলেন স্বৈরাচারী। তারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। নিজ কাজের জন্য রাজারা কোনো পার্থিব শক্তি বা সংস্থার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন না। তারপরে রাজ পরিবারের বিলাস ব্যসন। পূর্ব রাজবংশের রাজারা বিলাস ব্যসন জীবনযাপন করতেন। রাজ পরিবারের এই বিপুল পরিমাণ ব্যয় মেটাতে নিয়মিতভাবে সরকারকে ঋণ করতে হতো। তারপরে দেখো, প্রশাসনিক দুর্নীতি। পূর্ব রাজবংশের রাজত্বকালে প্রশাসনিক দুর্নীতি অত্যাধিক হারে বেড়ে গিয়েছিল। দুর্নীতি প্রশাসনের সর্বত্র প্রবেশ করায় বিশৃঙ্খলা দেখা দেয়। অর্থের বিনিময়ে সরকারি কর্মচারী পদ, এমনকি ম্যাজিস্ট্রেট পদও বিক্রি হতো। তারপরে হচ্ছে মুদ্রাস্ফীতি। অষ্টাদশ শতকের শেষার্ধে ফ্রান্সে অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, অথচ সেই তুলনায় উৎপাদনের হার বৃদ্ধি ঘটেনি। কৃষকদের রক্ষণশীল মনোভাবের ফলে কৃষি উৎপাদনে ঘাটতি দেখা দেয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে প্রচুর শস্য নষ্ট হওয়ার জন্য শস্যের দাম 60 থেকে 65% বেড়ে যায়, অথচ অর্থ সংকটের জন্য মজুরি বৃদ্ধি করা হয়নি। এর পরোক্ষে ছিল দেশের ব্যাপক হারে মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতিতে যে কোনো দেশই বিপ্লব গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল, ফ্রান্সেও এর ব্যতিক্রম ছিল না। মূল্যায়ন। সুতরাং বলা যায় পূর্ব রাজবংশই ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। পূর্ব রাজবংশ নিজেদের দেখো কবর নিজেরাই খুঁড়েছিল। পূর্ব রাজবংশ ফ্রান্সের শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় ফরাসি বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। পরের প্রশ্ন কি আছে, দেখো, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স কেমিন্স জন মেটারনিক ইউরোপের ইতিহাসে মেটারনিক নামে অধিক পরিচিত। 1802 সালে তিনি নিজের প্রতিভায় অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হয়। 1814 সালে নেপোলিয়নের পতনের পর মেটারনিক ইউরোপের রাজনীতিতে নিজের যে প্রাধান্য প্রতিষ্ঠা করে তা 1848 সাল পর্যন্ত বহাল ছিল। এই সময় ইউরোপের রাজনীতিতে মেটারনিকের দ্বারা পরিচালিত হতো। তাই 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে বলা হতো মেটারনিকের যুগ। এবার অস্ট্রিয়ার মেটারনিক পদ্ধতির প্রয়োগ। মেটারনিক পদ্ধতির প্রথম যথার্থ প্রয়োগ দেখতে পাওয়া যায় অস্ট্রিয়া সাম্রাজ্যে। বিদেশ থেকে যাতে প্রগতিবাদী ভাবধারা অস্ট্রিয়ার সাম্রাজ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য মেটারনিক অস্ট্রিয়ার সাম্রাজ্যের চারপাশে শুল্ক প্রাচীর স্থাপন করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, গোয়েন্দা পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলিকে পুলিশি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে জার্মানিতে মেটারনিক পদ্ধতির প্রয়োগ। জার্মানিতে অস্ট্রিয়ার কর্তৃত্ব বজায় রাখতে মেটারনিক জার্মান জাতীয়তাবাদ এবং উদারনৈতিক আন্দোলনকে ধ্বংস করতে উদ্যোগ নিয়েছিলেন। জার্মানিতে নিজের
রক্ষণশীল নীতি প্রয়োগের জন্য মেটার্নিক কার্লসবার্গ ডিগ্রি নামে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তারপর দেখো ইটালিতে মেটার্নিক পদ্ধতি প্রয়োগ। ইটালিতে মেটার্নিক পদ্ধতি প্রয়োগ করেছিলেন। ইটালির বিভিন্ন অঞ্চলে সংগঠিত সমস্ত রকমের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনকে অত্যন্ত কঠোর হাতে দমন করা হয়। তারপর দেখো তুরস্কের মেটার্নিক পদ্ধতির প্রয়োগ। তুরস্কের অধীনে থেকে মুক্ত হওয়ার জন্য গ্রিকরা আন্দোলন শুরু করলে মেটার্নিক সেই আন্দোলনের তীব্র নিন্দা করে। এই সময়ে রাশিয়ার গ্রিকবাসীর সমর্থনে বক্তব্য পেশ করলে মেটার্নিক ক্ষুব্ধ হন এবং গ্রিকদের জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে তৎপর হন। তারপরে মূল্যায়ন কি বলা হচ্ছে, দেখো মেটার্নিক নীতি ছিল যুগধর্ম বিরোধী, তাই মেটার্নিকের সাফল্যের সম্ভাবনা কম ছিল। মেটার্নিক যুগের দাবিকে উপেক্ষা করে যেভাবে জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল তা সত্যিই সমালোচনাযোগ্য। মেটার্নিক গায়ের জোরে জনগণকে বশীভূত করলে তাদের মনে ক্ষোভকে পুরোপুরি নেভাতে পারেনি, তাই শেষ পর্যন্ত 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিক ব্যবস্থার পতন ঘটেছিল। এবার 3 নম্বর হচ্ছে 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল। 1830 সালে জুলাই বিপ্লবের ফলশ্রুতি হিসাবে ফ্রান্সে বুর্বো রাজবংশের পরিবর্তে আর্লিয়েন্স রাজবংশের সূচনা হয়। আর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ সাংবিধানিক রাজা হিসাবে শাসন চালানোর শপথ নেন। 1830 সালে 30শে জুলাই এই রাজতন্ত্রের সূচনা হয় বলে একে জুলাই রাজতন্ত্র বলে। প্রথম দিকে লুই ফিলিপ বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু ক্রমে তিনি স্বৈরাচারী শাসক হয়ে ওঠেন। এর ফলে 1848 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের পুনরায় রাজতন্ত্র বিরোধী বিপ্লবের ব্যাপক আকার ধারণ করে। ইতিহাসে এই ঘটনা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি আছে দেখো। 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ ছিল রাজা লুই ফিলিপের শাসন ব্যবস্থার প্রতি জনগণের অসন্তোষ। 1830 সালে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপ ফ্রান্সের রাজা হিসাবে ক্ষমতায় আসেন, যাকে বুর্জোয়া রাজা বলা হয়। তার শাসন আমলে তিনি মূলত মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা করতেন এবং শ্রমিক শ্রেণীর সমস্যাকে উপেক্ষা করতেন। এই কারণে সমাজের নিচু স্তরের মানুষেরা বেকারত্ব, দারিদ্র্য এবং খাদ্য সংকটে ভুগছিল। শিল্প বিপ্লবের প্রভাবে শ্রমিকরা কাজ হারাচ্ছিল এবং অর্থনৈতিক মন্দা পরিস্থিতি আরও জটিল করেছিল। লুই ফিলিপের সরকার মুক্ত মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন এবং রাজনৈতিক সংস্কারের দাবিকে অগ্রাহ্য করেছিলেন। এছাড়া নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি ছিল, যা শুধু ধনী ব্যক্তিদের ভোটাধিকার প্রদান করত, ফলে সাধারণ জনগণের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছিল না। ফেব্রুয়ারির 1848 সালে প্যারিসের জনসাধারণ এবং ছাত্ররা রাস্তায় নেমে আসেন, সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি ছিল গণতান্ত্রিক সংস্কার, ভোটাধিকার সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়ন। লুই ফিলিপ জনগণের এই দাবি উপেক্ষা করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিপ্লবের আকার ধারণ করে। অবশেষে লুই ফিলিপ দলত্যাগ করতে বাধ্য হয় এবং ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবারে হচ্ছে রক্তলৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 1871 সালে জার্মানির একীকরণের প্রধান ভূমিকা পালনকারী নেতা ছিলেন বিসমার্ক। তার নেতৃত্বে পাসিয়ার সফলতা পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি ছিল রক্তলৌহ নীতি। এই নীতির মাধ্যমে বিসমার্ক বোঝাতে চেয়েছিলেন জাতির উন্নতি এবং ঐক্যের জন্য শুধু আলোচনা ও কূটনৈতিক যে যুদ্ধ এবং শক্তি প্রয়োগের প্রয়োজন আছে। বিসমার্কের নীতির মূল ভিত্তি ছিল 3টি প্রধান যুদ্ধ: ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, ঠিক আছে, অস্ট্রো-পাসিয়ার যুদ্ধ এবং ফ্রাঙ্কো-পাসিয়ার যুদ্ধ। এই যুদ্ধগুলির মাধ্যমে তিনি জার্মান রাজ্যগুলোকে একত্রিত করতে সক্ষম হয়েছিল। ডেনমার্কের সঙ্গে যুদ্ধের মাধ্যমে সেলুইজ এবং হলস্টেন অঞ্চল অধিকার করে। অস্ট্রিয়া ও পাসিয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে পাসিয়ার জার্মানির কেন্দ্রীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়। এইভাবে দেখো রক্তলৌহ নীতিটা তোমরা দেখে নাও অ্যান্সারটা, আর তোমরা কমেন্ট করে জানাবে আর কি প্রশ্নের উত্তর তোমরা পেতে চাইছো, সেগুলো আমি ভিডিও করে আলোচনা করার চেষ্টা করব।